বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। রাইট এ পেপারের সেকেন্ড এপিসোড। তো আপনারা আগের এপিসোড যদি দেখে থাকেন তাহলে সেখানে আমি দেখবেন যে আলোচনা করেছি যে আসলে একটা জার্নাল আর্টিকেল বলতে কি বোঝায়, জার্নাল এবং কনফারেন্স আর্টিকেলের মধ্যে তফাৎটা কি হতে পারে, একটি ভালো জার্নাল কিভাবে খুঁজে পাওয়া যায়, জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে কি বোঝায়, এইচ ইন্ডেক্স বলতে কি বোঝায় এবং অথর কাদেরকে বলা হয়, করেসপন্ডিং অথর, ফার্স্ট অথর এবং তাদের প্রোফাইল কিভাবে আইডেন্টিফাই করা যায় বা ইভ্যালুয়েট করা যায় বিভিন্ন ইন্ডেক্সের মাধ্যমে, ধরেন এইচ ইন্ডেক্স অথবা আই10 ইন্ডেক্স। তো আজকের পর্বে আমি আপনাদেরকে ফার্স্ট ড্রাফট নিয়ে কথা বলবো। তো ফার্স্ট ড্রাফট হচ্ছে দ্য ন্যাস্টি ড্রাফট, টু বি অনেস্ট। সেটা হচ্ছে যে এনিথিং দ্যাট হ্যাজ টু বি ম্যাটেরিয়ালাইজড, রাইট? সো দ্য নেস্টেড ড্রাফট, আমি এটাকে নেস্টেড ড্রাফট বলতে ভালোবাসি। সো নেস্টেড ড্রাফট এই কারণে আমি বলি যে আপনার ফার্স্ট ড্রাফটটা জাস্ট কিছু সেন্টেন্সের সংকলন হবে, এর মধ্যে কোনো লজিক থাকবে না, এর মধ্যে কোনো রকম সৌন্দর্য থাকবে না এবং আপনার একেবারে মিনিমাম এক্সপেকটেশন নিয়ে আপনাকে ফার্স্ট ড্রাফটটা লিখতে হবে। তো আমি এখানে একটা পেপার লেখার যে স্টেপগুলো আছে সেগুলো আউটলাইন করেছি জাস্ট আপনাদের বোঝার জন্য। সো দিজ আর দ্য স্টেপস অফ রাইটিং এ পেপার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে প্রি রাইটিং। সো প্রি রাইটিং এই স্টেজে আপনাকে যেটা সেট করতে হয় সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্স এবং আপনার যে জার্নাল সেই জিনিসটা আপনাকে সেট করতে হয়। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে এই নোটগুলো করব প্রত্যেকটা স্টেজের সাথে সাথে, এবং আপনারা চাইলে অবশ্যই আপনার সাথে সাথে ফলো করবেন যাতে আপনাদের বোঝার সুবিধা হয় এবং এবং এটা আপনাদের মাথায় থাকে। এর কারণ আমি এটা টিউটোরিয়াল স্টাইলে করতেছি যাতে করে এই কাঠামোটা আপনাদের ব্রেইনে খুব সহজে গেঁথে যায়। তো যাই হোক, শুরুতে আমি যে স্টেপটা নিয়ে কথা বলতেছি, যে রাইটিং এর যে স্টেজগুলো, ফার্স্ট স্টেজ হচ্ছে প্রি রাইটিং। সো এই স্টেজে আপনি কোনো কিছু লিখবেন না, বেসিক্যালি নো রাইটিং। ওকে, সো প্রি রাইটিং স্টেজে নো রাইটিং, বাট আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে অ্যান্ড জার্নাল সিলেক্ট করতে হবে। ওকে, নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে ড্রাফটিং। সো আমরা নেক্সট স্টেপের ডিসকাশনে চলে যাই। সো ড্রাফটিং ফেজে আপনি আপনার ফার্স্ট ড্রাফটটা লিখবেন। সো ইনিশিয়াল যে ম্যানুস্ক্রিপ্ট সেটা কিন্তু আপনি এই স্টেজে প্রিপেয়ার করবেন। সো রিরাইটিং এ যেরকম আপনি বেসিক্যালি কনসেপচুয়ালাইজ করেন কোথায় পাবলিশ করবেন, এটা অনেকটা জাস্ট ব্রেইন ওয়ার্ক, বাট এখানে অ্যাকচুয়াল কোনো ওয়ার্ক নাই। বাট ড্রাফটিং এ যখন আসবেন তখন কিন্তু আপনাকে আসলে কাজ শুরু করে দিতে হবে। তো ইনিশিয়াল ম্যানুস্ক্রিপ্টটা লিখতে হবে আপনাকে, আপনার থট অর্গানাইজ করতে হবে। অ্যান্ড আউটলাইনটা ক্রিয়েট করতে হবে, ম্যাটেরিয়াল অ্যারেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে আপনার ড্রাফটিং ফেজ। এবং এই আপনি ধরেন আউটলাইন করলেন, অর্গানাইজ করলেন, আপনার ইনিশিয়াল ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার করলেন, এই যে ফেজটা এটা কিন্তু খুব একটু অগোছালো যায়, কারণ আপনি লেখা শুরু করলেন এন্ড দেন তখন মনে হলো ও আচ্ছা একটা এক্সপেরিমেন্ট করতে হবে, দেন হচ্ছে বা ডেটা কালেক্ট করতে হবে, দেন ডেটা কালেক্ট করলেন, অ্যাড করলেন। হ্যাঁ, মানে এটা কিন্তু খুবই অগোছালো একটা ফেজ স্টেজ যায়, বাট আলটিমেট টার্গেট হচ্ছে get that manuscript done. Okay, সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ফেজে গিয়ে আপনারা যেন ম্যানুস্ক্রিপ্টটা কমপ্লিটলি প্রিপেয়ার করে ফেলেন। নাও থার্ড যেই স্টেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভাইজিং।
সো একটা জিনিস যেটা বলা হয় যে কি টু এ স্ট্রং সায়েন্টিফিক রাইটিং ইজ রিভাইজিং ইউর ওয়ার্ক। সো আপনাকে ইউ আর এক্সপেক্টেড টু ডু মাল্টিপল রিভিশন। ওকে, সো এই রিভিশন গুলা আপনি নিজেও করতে পারেন, আপনার yourself, ওকে, অথবা co-authors, দেন হচ্ছে colleagues, রাইট? নট শিওর কলিগের বানানটা আমি ঠিক লিখছি কিনা। অ্যান্ড হচ্ছে আপনার পিআই, প্রফেসর, অ্যাডভাইজার। তো যতই মানে আপনার যত স্টেক হোল্ডার আছে, অল স্টেক হোল্ডার্স কম্বাইন্ড, ওকে, তাদের হেল্প নিতে পারেন, বারবার রিভাইজ করতে পারেন। এমনও হতে পারে সামওয়ান নট ফ্রম ইউর ল্যাব, যদি পান আউটসাইডার। ওকে, সো আপনাকে কিন্তু রিভাইজ করতে হবে। আপনি যদি একেবারে রিভাইজ না করে আপনি যদি ম্যানুস্ক্রিপ্ট রেডি করেন, তাহলে আপনার ম্যানুস্ক্রিপ্ট যেমন অপূর্ণ থেকে যাবে, আর লেখার যে সৌন্দর্য সেটাও কমে যাবে, আপনার সায়েন্সটাও কমপ্লিট হবে না। কারণ রিভাইজিং এর মাধ্যমে আপনি আপনার গ্যাপ গুলো দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে এই রিভিশনের সময় কিন্তু আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে, কারণ এর সময় অনেক এডিট আসবে, অনেক কারেকশন আসবে, এবং এই কারেকশন গুলো আপনাকে ওপেন মাইন্ডে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এন্ড দেন যে স্টেজটা আসে সেটা হচ্ছে এডিটিং। ওকে, এরপরের স্টেজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিটিং। সো আপনার ম্যানুস্ক্রিপ্ট আপনার প্রিপেয়ার করা শেষ হয়ে গেল, আপনার রিভাইজও করলেন, দেন হচ্ছে আপনাকে এডিট করতে হবে। অনেক সময় রিভিশন অ্যান্ড এডিশন বা এডিটিং, এটা দে গো হ্যান্ড ইন হ্যান্ড। সো জাস্ট মাল্টিপল টাইম আপনাকে যেটা করতে হবে যে ফাইনাল ড্রাফট প্রিপেয়ার করার আগে আপনাকে এডিট করতে হবে। তখন দেখা যাবে যে আপনার থটস গুলো আপনি রিঅর্গানাইজ করতেছেন। আপনার হতে পারে আপনার ইমেজ, আপনার রেজাল্টস, আপনার ফিগার্স, এগুলো অনেক কিছু আপনাকে রিঅর্গানাইজ করা লাগতে পারে। এটা যেমন রিভিশন ফেজও হবে এবং এডিটিং ফেজও হবে, এবং এই পর্যায়ে এসে প্রুফ রিডও করিয়ে নিতে হয়। সো এডিটিং কেন ইম্পর্টেন্ট? এই কারণে এটা ইম্পর্টেন্ট কারণ আমরা যখন আসলে পেপার লিখি বা ড্রাফটিং করি, তখন কিন্তু অনেকে এডিটিং শুরু করে দেয়। কারণ একটা সেন্টেন্স লিখে অ্যান্ড দেন সে মনে করে যে ও সেন্টেন্সটা তো ভুল হয়েছে, সো আমি এখন এটাকে কারেক্ট করি। যদি আপনি এই দুষ্ট চক্রে পড়ে যান, তাহলে কিন্তু আপনি ফার্স্ট ড্রাফট থেকে বের হতে পারবেন না। সো দ্যাটস হোয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো যে ড্রাফটিং ফেজে নো এডিটিং, অ্যাবসলুটলি নো এডিটিং। আমার মানে আমি যদিও বলে থাকি নো এডিটিং, বাট আমি পার্সোনালিও সাধারণত এই চক্করে পড়ে যাই এবং দেখা যায় যে এই দুষ্ট চক্র থেকে আমি বের হতে পারতেছি না। অনেক সময় আমরা সেলফ কনসিয়াস থাকি, দেন হচ্ছে এটা এডিট করতে গিয়ে দেন হচ্ছে দেখা যায় যে আমরা ড্রাফট আগাতে পারতেছি না। সো ড্রাফটিং ফেজে উইদাউট এনি জাজমেন্ট আপনি যা মনে চায় তাই লিখে ফেলবেন। আপনার যদি মাতৃভাষায় লিখতে হয় তাও মাতৃভাষায় লিখুন, যেভাবে যেটা মনে চায় সেটাই লিখুন এবং শেষ করুন। ফার্স্ট ড্রাফটটা কমপ্লিট করুন, ফার্স্ট ড্রাফটটা ফিনিশ করুন। এবং ফার্স্ট ড্রাফটটা যখন আপনার ফিনিশ হয়ে যাবে, তখন কিন্তু আপনার হাতে একটা ম্যাটেরিয়াল থাকবে দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন। অ্যান্ড দেন রিভাইজিং ফেজে তখন আপনি কিন্তু এসে এই ফার্স্ট ড্রাফটটাকে আপনি মাল্টিপল টাইমস রিভাইজ করবেন, দেন হচ্ছে দেন এডিটিং ফেজে যাবেন। সো আমার প্রফেসর অলওয়েজ বলতেন যে রাইটিং ইজ অলওয়েজ অ্যাবাউট রিরাইটিং। ওকে, আমি কথাটা এখানে লিখে দিচ্ছি। রাইটিং is always about rewriting। এবং আপনি যদি 100 জন গ্রাজুয়েট রিসার্চারদের সাথে কথা বলেন এবং তাদের প্রত্যেককেই যদি জিজ্ঞেস করেন যে আপনার ফার্স্ট ড্রাফট এবং ফাইনাল ড্রাফট কতটুকু মিল আছে, আপনার ফার্স্ট ইনিশিয়াল ড্রাফট অ্যান্ড ফাইনাল ড্রাফটের মধ্যে কতটুকু মিল ছিল, আপনি 100 জনের মধ্যে 100 জনই বলবে যে ফার্স্ট ড্রাফট এবং ফাইনাল ড্রাফটের মধ্যে কোনো মিলই নাই, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এই জন্য আপনারা যখন ফার্স্ট ড্রাফটটা প্রিপেয়ার করবেন ড্রাফটিং ফেজে, তখন আপনারা যদি চিন্তা করেন যে না আমি এখানে এডিট করতে থাকবো, তখন কিন্তু
কিন্তু আপনারা এই দুষ্ট চক্রে পড়ে যাবেন। আমি বারবার করে এই কথাটা বলতেছি এবং এটা খালি আমার কথা না, যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল, যারা পোর খাওয়া গ্র্যাজুয়েট স্টুডেন্ট সবাই এই একটা কথাই বলে যে রাইটিং ফেজে এডিট করা যাবে না। তাহলে আপনি বড় ধরনের ঝামেলায় পড়বেন। এবং লাস্ট যে স্টেজটা নিয়ে কথা বলবো, রাইটিং এর যে লাস্ট স্টেজ সেটা হচ্ছে পাবলিশিং। সো আপনার যখন এডিটিং শেষ হয়ে যাবে এবং আপনার যখন কো-অথর এন্ড আপনার পিআই যখন ফাইনালি গ্রিন সিগন্যাল দিবে তখন আপনি পাবলিশিং ফেজে চলে যাবেন। তো এই সময় আপনি যে ইনিশিয়ালি যে জার্নালটা চুজ করেছিলেন, যে অডিয়েন্সকে আপনি টার্গেট করেছিলেন, সেই অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি সেই জার্নালে ম্যানুস্ক্রিপ্ট সেন্ড করে দিবেন। সো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বাট যেটা হয় যে আপনি ধরেন জার্নালে সেন্ড করলেন, তারপরে কিন্তু এডিটর আবার আপনাকে এই আপনার পিয়ার রিভিউ প্রসেসে পাঠাবে ম্যানুস্ক্রিপ্টটা। সো পিয়ার রিভিউ প্রসেসে যাওয়ার পরে আপনার পেপারটা ব্যাক আসবে এন্ড আইদার রিভিশন, সাধারণত দুই ধরনের ডিসিশন থাকে, অথবা রিজেকশন। অ্যাকসেপ্টেড খুবই কম হয়, ঠিক আছে, খুবই রেয়ার আপনার পেপার অ্যাকসেপ্টেড হবে। আইদার আপনার রিভিশন হবে অথবা আপনার রিজেকশন হবে। রিজেকশনটা আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিই, আর রিভিশনটা আমি সবুজ কালি দিয়ে কোড করে দিই। তো যদি রিভিশন হয় তখন আপনার রিভিশন আবার দু রকম হয়। একটা হচ্ছে মেজর রিভিশন এবং আরেকটা হচ্ছে মাইনর রিভিশন। কালার দিয়ে লিখি মাইনর। সো মাইনর রিভিশনটায় আপনার হয়তো কিছু গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, অথবা কোনো ছবির কোনো কিছু মানে খুবই মাইনর, হয়তো সাইন্টিফিক কনসেপ্টে সেরকম কোনো চেঞ্জ আনতে বলবে না। বাট মেজর রিভিশনে হয়তো আপনার কনসেপ্ট চেক করতে বলতে পারে, আপনার ক্যালকুলেশন রিচেক করতে বলতে পারে, আপনার ইন্টারপ্রিটেশন চেঞ্জ করতে বলতে পারে। সো এবং আপনাকে এরপরের স্টেজে যেটা করতে হয় যে আপনি যখন এই রিভিশন গুলো পান তখন আপনাকে একটা রেসপন্স রেডি করতে হয়। সো এই রেসপন্স অর রিবাটল বলা থাকে অনেকে। সো রেসপন্স অথবা রিবাটল ক্রিয়েট করতে হয়। তো স্টেপ বাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট রেডি করতে হয় এবং আপনাকে দেখাতে হয় যে ম্যানুস্ক্রিপ্টের কোথায় কোথায় আপনি সেই পিয়ার রিভিউয়ারদের যেই চ্যালেঞ্জ সেগুলো আপনি অ্যাড্রেস করতেছেন। সো এই গেল হচ্ছে রাইটিং এর যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো। এগেইন প্রি রাইটিং, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং, দেন হচ্ছে মাঝখানে আমি একটা স্টেপ বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে ইভ্যালুয়েটিং। বেসিক্যালি সরি অ্যাবাউট দ্যাট। সো যেটা হবে যে এডিটিং এবং পাবলিশিং এর মধ্যে আপনাকে কিন্তু ইভ্যালুয়েট করাতে হবে। সো এই ইভ্যালুয়েশন এবং পাবলিশিং আমি আসলে যে এই যে এডিটর পিয়ার রিভিউ যে প্রসেসটা বলেছি, এই প্রসেসটা পুরোটাই যাবে হচ্ছে এই ইভ্যালুয়েশনের মধ্যে। এনিওয়ে, সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইভ্যালুয়েট আপনি পিয়ার রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাবেন এবং পাবলিশিং এ আপনার পেপারটা ফিজিক্যালি অথবা অনলাইনে ইন্টারনেটে পাবলিশ হয়ে যাবে। তো এখন আমি যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো বেশ কিছু গাইডলাইন আপনাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই যে প্রি রাইটিং এর যে গাইডলাইনটা, সেটা যে গাইডলাইন গুলো আছে সেটা আপনাদের সাথে সংক্ষেপে ডিসকাস করব। সো ফার্স্ট যে গাইডলাইন সেটা হলো বেস্ট জার্নাল। ফার্স্ট যে গাইডলাইনটা সেটা হচ্ছে সার্চ ফর দ্য বেস্ট ম্যাচ of topic, audience, and journal.
এই স্টেজটা আমরা অনেকেই অনেক সময় ভুল করি। আমরা যদি আমাদের টপিকটা ঠিকমতো না বুঝতে পারি, ধরেন আপনি রিসার্চ যেই ফিল্ডে করেছেন এবং সেই অনুযায়ী আপনাকে রিলেভেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বা স্টেট অফ দ্য আর্ট বলা হয়, সেই রিলেভেন্ট রিসার্চের যে টপিক সেটা কিন্তু আপনাকে ম্যাচ করতে হবে। ধরেন আপনি ব্যাটারি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন, তো ব্যাটারি ম্যাটেরিয়াল এখন কোথায় বেশি রিলেভেন্ট, হয়তো ইলেকট্রিক্যাল ভেহিকেলে। সো সেদিকে আপনাকে নজর দিতে হবে যে আপনি আসলে কোন টপিকটা চুজ করতেছেন এবং সেটা কি বেস্ট টপিক কিনা, বেস্ট ম্যাচ কিনা আপনার রিসার্চের সাথে পাবলিকেশনের জন্য। কারণ আপনি রিসার্চ করেন একটা প্রজেক্টের উপরে, কিন্তু আপনি যখন পাবলিশ করবেন তখন আপনি একটা টপিক নিয়ে ডিসকাস করবেন, একটা প্রবলেম যে সলভ করতেছেন সেটা ডিসকাস করবেন, এবং সেইটা হচ্ছে বেস্ট ম্যাচ যে প্রবলেমটা, সেইটা আপনার খুঁজে বের করতে হবে। সো জাস্ট সামারাইজ যদি করি, তো রিসার্চ আসলে একটা প্রজেক্ট সলভ করেন বা প্রজেক্ট উপর কাজ করেন, বাট টপিকে একটা প্রবলেম, রিসার্চ প্রবলেম সলভ করেন আর কি, বা প্রবলেম নিয়ে কথা বলেন। সো প্রবলেম এন্ড প্রজেক্ট এই দুইটার মধ্যে কিন্তু আহ, একটু তফাৎ আছে। তো আপনি এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার জার্নাল আর্টিকেলটা কিন্তু রিসার্চ রিপোর্ট না। সো অনেকে এটা ভুল মনে করে যে রিসার্চ রিপোর্ট ইজ ইকুয়াল টু জার্নাল আর্টিকেল, বাট এই কথাটা আসলে ভুল। সো আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স। সো আপনাকে অডিয়েন্স ঠিক মতো চুজ করতে জানতে হবে। যে আপনি আসলে ধরেন আপনি কাজ করলেন অর্থোডন্টিক বা ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে, কিন্তু আপনি পাবলিশ করলেন ম্যাটেরিয়াল সায়েন্সের একটি জার্নাল। আমি যেহেতু ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, আমি সেই দিক থেকে বলতেছি। সো আপনি কিন্তু ভালো অডিয়েন্স পাবেন না, তার কারণ হচ্ছে এখানে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট স্টিল আপনি অডিয়েন্স পাবেন, বাট অডিয়েন্সটা অনেক ব্রড হয়ে যাবে। ইটস নট দ্য বেস্ট ম্যাচ। আপনার জন্য বেস্ট ম্যাচ হবে আপনি যদি ডেন্টিস্ট্রি বা ডেন্টাল ম্যাটেরিয়ালস এর কোনো জার্নালে পাবলিশ করেন, তখন এটা আপনার জন্য বেস্ট ম্যাচ হবে ইন টার্মস অফ অডিয়েন্স। ধরেন আপনি বায়োসিমেন্ট নিয়ে কাজ করেন, কিন্তু আপনি পাবলিশ করলেন হচ্ছে জার্নাল অফ সিমেন্ট সায়েন্স। তো সিমেন্ট সায়েন্স আর বায়োসিমেন্ট মানে হ্যাঁ, দুইটার মধ্যেই সিমেন্ট আছে, কিন্তু কথা হচ্ছে যে সিমেন্ট সায়েন্স বেসিক্যালি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, কিন্তু বায়োসিমেন্ট এটা হচ্ছে বায়োমেটেরিয়ালস নিয়ে কাজ করে। তো আপনাকে আসলে বুঝতে হবে আপনি কাকে টার্গেট করতেছেন, কোথায় টার্গেট করতেছেন, আহ, কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছেন। অ্যান্ড দেন হচ্ছে অডিয়েন্স, আপনি কি সায়েন্টিস্টদের টার্গেট করতেছেন না ইঞ্জিনিয়ারদের টার্গেট করতেছেন, আপনি কি ইনোভেটরদের টার্গেট করতেছেন নাকি একাডেমিশিয়ানদেরকে টার্গেট করতেছেন, আপনি কি ইন্ডাস্ট্রির কাউকে টার্গেট করতেছেন অথবা একাডেমিক কাউকে টার্গেট করতেছেন। এগুলো অনেক ডিটেলসে যাওয়া যায়, কিন্তু আহ, অনেকে এগুলো অতটা গুরুত্ব দেয় না। আমার মনে হয় যে এগুলো যদি গুরুত্ব দেন তাহলে আপনার রিসার্চের যে অ্যাটলিস্ট সাইটেশন পাওয়ার যে একটা সক্ষমতা সেটা বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে জার্নাল। আমি একটু আগে এই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, আপনি যখন অডিয়েন্স চুজ করবেন তখন আপনার এই জার্নালটাও ঠিক মতো চুজ করতে জানতে হবে। আপনি বায়োসিমেন্টের উপর কাজ করে সেটা আপনি কনস্ট্রাকশন সিমেন্টে পাবলিশ করতে পারবেন না। আপনি ধরেন রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে সেটা আপনি পেভমেন্ট এর জার্নালে পাবলিশ করতে পারবেন না। আপনি ওয়্যারলেস টেকনোলজির উপরে কাজ করে সেটাকে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জার্নালে পাবলিশ করতে পারবেন না। সো চুজিং দ্য রাইট জার্নাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, এবং এটা অনেক সময় যদি না জানা যায়, যে আপনি যদি না জানেন আসলে কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট জার্নাল, তখন জার্নালের স্কোপ অফ দ্য জার্নাল আপনাকে সার্চ করতে পারেন। স্কোপ, ওকে। সো নেক্সট যে গাইডলাইন, তো আমি ফার্স্ট যে গাইডলাইন নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে সার্চ ফর দ্য বেস্ট ম্যাচ। গাইডলাইন নাম্বার 2 সেটা হচ্ছে যে অবটেইন ইনস্ট্রাকশন। Obtain instructions to the author and follow them. আচ্ছা, এটা বলতে আসলে কি বোঝায়? সো ইনস্ট্রাকশন টু অথর্স এই জিনিসটা আপনি কোথায় পাবেন?
এই জিনিসটা আপনি পাবেন হচ্ছে প্রত্যেকটা জার্নালে ইনস্ট্রাকশন টু অথর্স নামে একটা সেকশন থাকে। তো যখন আপনি আপনার টার্গেট জার্নাল আগের স্টেজে সিলেক্ট করে ফেলবেন, দেন আপনি ওই জার্নালের ইনস্ট্রাকশন টু দ্য অথর্স সেকশনে যাবেন এবং সেখানে দেখবেন যে তারা আসলে তাদের কিরকম পেপার এক্সপেক্ট করে, তারা আসলে কিরকম ফরম্যাটিং এক্সপেক্ট করে, কিরকম ইমেজ এক্সপেক্ট করে। এই যে লিটল যে ডিটেইল গুলো আছে, এগুলো সবকিছুই ওখানে দেওয়া থাকে। কারণ আপনার যদি ফরম্যাটিং ঠিক না থাকে, আপনার যদি ইমেজ ঠিক না থাকে, আপনার যদি লেখার আপনার যদি ম্যানুস্ক্রিপ্ট অর্গানাইজেশন ঠিক না থাকে, তাহলে কিন্তু অনেক সময় ডেস্ক রিজেকশন হয়। ডেস্ক রিজেকশন বলতে যেটা বোঝা যায়, পিয়ার রিভিউ প্রসেসে যাওয়ার আগেই এডিটর যদি রিজেক্ট করে দেয়, কেননা আপনার যে ফরম্যাটে আপনি সাবমিট করেছেন সেটা জার্নালের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার ডেস্ক রিজেকশন হয়ে যেতে পারে। সো টু অ্যাভয়েড ডেস্ক রিজেকশন, আপনাকে এই ইনস্ট্রাকশন টু দ্য অথর্স জানতে হবে। নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অথরশিপ। অথরশিপের যে গাইডলাইন, অথরশিপ এই অথরশিপের যে গাইডলাইন সেটা হচ্ছে যে অথরশিপের গাইডলাইন হচ্ছে ডিসাইড অন অথরশিপ বিফোর স্টার্টিং টু রাইট। আপনার যদি অথরের সিরিয়াল যদি আপনার শুরু থেকে ডিসাইডেড না থাকে, তখন দেখা যাবে যে এটা নিয়ে একটা কনফ্লিক্ট হয় পরবর্তীতে। যদি দুজন একই প্রজেক্টে সমানভাবে এফোর্ট দিয়ে কাজ করেন, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে কাউকে কোনো একজনকে ফার্স্ট অথর বানিয়ে দেওয়া হয়েছে, আরেকজনকে সেকেন্ড অথর বানিয়ে দেওয়া হয়েছে, আহ, যে কারণেই হোক না কেন, নেপোটিজমের জন্য হোক না কেন, তখন একটা প্রবলেম চলে আসে, একটা কনফ্লিক্ট চলে আসে। সো আপনারা যদি দুজন একই প্রজেক্টে কাজ করেন এবং সমপরিমাণ এফোর্ট দিয়ে থাকেন, তখন আপনারা অথরশিপ ডিসাইড করবেন যে ইকুয়াল কন্ট্রিবিউশন। আবার অনেক সময় ইউজুয়ালি আমি আগের এপিসোডে কথা বলেছি এটা নিয়ে, যে ফার্স্ট অথর হচ্ছে the usual the person who is responsible for the manuscript management, and corresponding author হচ্ছে is the person who is giving you the money. সো এর মাঝামাঝি যারা থাকবেন তারা সবাই co-author, যারা ডেটা দিয়ে হেল্প করবেন, যারা হয়তো পার্ট কোনো একটা অংশ লিখে হেল্প করবেন বা কোনো অ্যানালাইসিস লিখে হেল্প করবেন। কিন্তু এটা ঠিক করে নিতে হবে যে কে আসলে কোথায় যাবে। সো কারা কারা অথর থাকবে এবং কোন অথরের কাজ কি হবে, এটা শুরুতেই ঠিক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, যাতে পরবর্তীতে কোনো ধরনের কনফ্লিক্ট এড়ানো যায়। সো আপনারা এরপরে নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাইটিং দ্য ফার্স্ট ড্রাফট। এতক্ষণ পরে আমি আসলাম যে রাইটিং দ্য ফার্স্ট ড্রাফট এবং এর যে প্রিন্সিপাল গুলো আছে সেটা নিয়ে আমি কথা বলবো। ওকে, সো রাইটিং দ্য ফার্স্ট ড্রাফট, এটার যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে ফার্স্ট নাম্বার, প্রিন্সিপাল নাম্বার 1, যে ওরি অ্যাবাউট রাইটিং প্রিন্সিপালস ইন দ্য রিভিশন। And number 2, start by writing less. অনেক সময় কথাটা আছে যে লেস ইজ মোর, রাইট? সো খালি লিখলেই হবে না, আপনাকে বুঝতে হবে যে আসলে কতটুকু লিখতে হবে, এবং কম লেখা কিন্তু অনেকটা সময় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সো ফার্স্ট যে গাইডলাইন আবার বলতেছি, যে রাইটিং প্রিন্সিপাল, গ্রামার, এগুলো নিয়ে এত ওরিড হলে কিন্তু আপনি ফার্স্ট ড্রাফটটা প্রিপেয়ার করতে পারবেন না। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে কম, কম লিখতে। কারণ দেখবেন যে অনেক সময় এই লেখা জড়ো হতে, হতে অনেক সময় রিপিটেশন হয়।
একই জিনিস বারবার লেখা হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি যখন লিখবেন তখন আপনার রেফারেন্সেস কালেকশন এবং অর্গানাইজ করতে হবে। কারণ এটা অনেক সময় এই জিনিসটা অনেক সময় পীড়া দিবে। আপনি যদি পরবর্তীতে দেখা যায় যে আপনি লিটারেচার রিভিউ করতে গিয়ে অনেক রেফারেন্স হারিয়ে ফেলছেন, তখন আপনি রেফারেন্স ঠিকমতো না দিলে আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি যদি অন্য কারো রেজাল্ট বা অন্য কারো ডিসকাশন যদি রেফার করেন, দেন সেগুলো প্রপারলি রেফারেন্স করতে হবে। সো ইনিশিয়াল ফেজ আপনাকে রেফারেন্স ফরম্যাট বা এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, বাট যেটা করতে হবে অ্যাটলিস্ট আপনার রেফারেন্স গুলো কালেকশনও রাখতে হবে যে কোন ডিসকাশনটা কিভাবে করতেছেন বা কোন পয়েন্ট গুলো আপনি নিয়েছেন। সো একটা ইজি ওয়ে, আপনি যদি এক্সেল স্প্রেডশিট ইউজ করেন, আবার অথবা আরো কিছু সফটওয়্যার আছে যেমন মেন্ডেলি আছে, এটা ফ্রি সফটওয়্যার, মানে এটাই হচ্ছে বানান। আর একটা আছে এন্ড নোটটা ফ্রি নয়, বাট সাবস্ক্রিপশন কিনতে পাওয়া যায়। এছাড়াও আছে জোটেরো, এগুলো ইউজ করতে পারেন আপনি যখন ওয়ার্ডে অথবা কোনো প্রসেসরে যখন আপনি ম্যানুস্ক্রিপ্ট লিখবেন, তখন খেয়াল রাখতে হবে যে আপনার রেফারেন্সেস বা বিবলিওগ্রাফি আপ টু ডেট কিনা। তো আমি পার্সোনালি মেন্ডেলি ইউজ করি, হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। নেক্সট যে প্রিন্সিপাল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার স্টাডি কোশ্চেন্স অ্যান্ড আউটলাইন্স এর উপরে। সো আপনাকে এই যে পেপারটা লিখতেছেন তার একটা আউটলাইন যেমন ক্রিয়েট করতে হবে, যেটা আমি আগেও বলেছি। এন্ড আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে কোশ্চেনটা সলভ করে ট্রাই করতেছেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি সঠিকভাবে দিচ্ছেন। সো আপনার যেমন ফার্স্ট অফ অল ধরুন ইন্ট্রোডাকশন থাকতে হবে, দেন মেথড থাকতে হবে, রেজাল্টস, ইউজুয়ালি এটাই হচ্ছে ফলো করা হয় ম্যাক্সিমাম জার্নালে, দেন কনক্লুশন, হোয়াট নট। বাট আবার প্রত্যেকটা যেই সেকশন আছে, এই প্রত্যেকটা সেকশনেই কিন্তু আপনাকে আরেকটি করে আউটলাইন রেডি করতে হবে। ধরেন ইন্ট্রোডাকশনে আপনি রাখতে পারেন যে হচ্ছে নোন ব্যাকগ্রাউন্ড, ওকে, দেন এই নোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি থাকতে পারে আপনার হচ্ছে জেনারেল সাইন, জেনারেল যে নলেজটা, যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উঠে, এইসব মানে ট্রুথ যেগুলো। দেন হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো ডেটা রিপোর্ট করতে চান সেটা, দেন হচ্ছে আপনার, সো আপনি এটা নোন ব্যাকগ্রাউন্ড তো বললেন, তারপরে হচ্ছে লিখতে পারেন যে আননোন, ওকে, অথবা হোয়াট ইজ দ্য প্রবলেম, রাইট, হোয়াট ইজ দ্য রিসার্চ গ্যাপ। সো এই জিনিসটা, দেন যেটা করতে পারেন যে আপনার প্রপোজাল অথবা রিসার্চ পারপাস, প্রপোজাল আর কি কোশ্চেন অ্যান্সার করতেছেন সেটা, এন্ড দেন আপনি চাইলে ব্রিফলি এক্সপেরিমেন্ট নিয়েও কথা বলতে পারেন, এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, কি ধরনের এক্সপেরিমেন্ট করতেছেন এবং কেন করতেছেন, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন। সো এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল, এটাই যে ফলো করতে হবে এটা না, বাট এটাই ওয়াইডলি ফলো করা হয়। এবং আপনি কিভাবে জানবেন যে কোন ধরনের আউটলাইন আমি ইন্ট্রোডাকশনে ফলো করব, এটার জন্য আপনার ডিসিপ্লিনের হাইলি সাইটেড যে কোনো একটা জার্নাল আপনি ফলো করতে পারেন এবং দেখতে পারেন যে তারা আসলে কি ধরনের ফরম্যাট ফলো করতেছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এই কোশ্চেনটা অনেকে এই জিনিসটা আসলে মিস করে যায়, যে এই যে রিসার্চ গ্যাপ, এটা আইডেন্টিফাই না করে তারা তাদের রিসার্চকে ইন্ট্রোডিউস করে।
সো আপনার রিসার্চ গ্যাপ যদি আইডেন্টিফাই না করেন তাহলে আপনি কেন রিসার্চটা করতেছেন সেটা কিন্তু পরিষ্কার না। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি আহ, বলতে আহ, আহ, ভুলে গেছি, বাট বা এই এই স্টেজেই বলতেছি যে আপনি যখন ডেটা অর্গানাইজ করবেন নেক্সট, ওকে অ্যাকচুয়ালি নেক্সট স্টেজে কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, organize your data and ideas. সো আপনার আউটলাইনটা প্রিপেয়ার হয়ে গেলে আপনি আপনার ডেটা প্রিপেয়ার করতে পারেন, এন্ড দেন হচ্ছে আইডিয়াগুলো প্রিপেয়ার করতে পারেন। সো ডেটা প্রিপেয়ার করার জন্য আমি পার্সোনালি যেটা করে থাকি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি সাধারণত, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। জাস্ট এটা অর্গানাইজেশনের জন্য খুবই ইজিলি স্লাইডগুলো মুভ অ্যারাউন্ড করা যায়, অ্যান্ড একটা ফ্লো ক্রিয়েট করা যায়। তো এটা আপনি চাইলে হাতে লিখেও করতে পারেন যে আপনি আসলে কি কি ডেটা প্রেজেন্ট করতে চাচ্ছেন, কোন আহ, আহ, কোন সিরিয়াল মেনটেন করতে যাচ্ছেন, এবং কোনভাবে এটা প্রেজেন্ট করলে সব থেকে বেশি মেক সেন্স করে ইন টার্মস অফ লজিক। সো সেই জিনিসটা কিন্তু আপনাকে ফার্স্ট অর্গানাইজ করতে হবে, দেন আইডিয়াগুলো আপনি অর্গানাইজ করতে পারেন। সো আইডিয়াগুলো অর্গানাইজ করার জন্য আপনি জাস্ট আপনি টেক্সট এডিটরে আপনি আইডিয়াগুলো বুলেট পয়েন্ট হিসেবে লিখতে পারেন। সো আমি পার্সোনালি প্রিফার করি যে বুলেট পয়েন্ট আইডিয়াগুলো লেখা, সেগুলোকে আলাদা আলাদা করে রাখা। কারণ হচ্ছে আপনি যদি সেন্টেন্স লেখে প্যারাগ্রাফ লেখা শুরু করেন তাহলে কিন্তু আপনি একটি চক্করে পড়ে যাবেন যে এই প্যারাগ্রাফটা ঠিক মতো লিখতে হবে, এই প্যারাগ্রাফের ফ্লো ঠিক রাখতে হবে। এই জিনিসগুলো করা যাবে না এই পর্যায়ে। এই গ্রামার বা এই রাইটিং প্রিন্সিপালে চক্করে যদি পড়েন তাহলে কিন্তু আপনার লেখা শেষ হবে না। সো আমার ফার্স্ট কথা হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু পুট সামথিং অন দ্য পেপার। সো জাস্ট পুট সামথিং অন দ্য পেপার। আইদার এটা যদি ডেটা হয় অথবা আইডিয়াস হয়, ইফ ইট ইজ এনিথিং ক্রেজি, যদি আপনার মাথায় কিছু না আসে তখন আপনি চাইলে ফিলার ইউজ করতে পারেন, ফিলার সেন্টেন্স অর থটস। অনেক সময় যেটা হয় যে আপনি ধরেন একটা প্রথম একটা থট দিয়ে শুরু করলেন, বললাম T1, অ্যান্ড দেন হচ্ছে আপনার আলটিমেট থটস ইউটি ধরে নিলাম আর কি, কিন্তু আপনি মাঝখানে কোনো ইনফরমেশন পাচ্ছেন না বা ডেটা পাচ্ছেন না বা কোনো কিছু সাপোর্টিং যে থট যেটা সেটা আপনি পাচ্ছেন না লিটারেচারে, তখন আপনি একটা সামথিং কিছু দিয়ে আপনি এটাকে ফিল আপ করে দিতে পারেন যে হ্যাঁ আমার মনে হয় যে T1 এর কারণে T2 হয়, বা আলটিমেট এই কারণটা হয়, ঠিক আছে, এ থেকে বি তে যাওয়ার পদ্ধতি হচ্ছে এই সি, ধরেন এটা লিখে দিলেন। কিন্তু পরবর্তীতে যখন আপনি ফাইনালি লিখতে যাবেন তখন হয়তো আপনার বের হবে যে না আসলে এ থেকে বি তে সি দিয়ে যায় না, ডি দিয়ে যায়, তো ই দিয়ে যায়। আমার বলার কারণটা হচ্ছে এটা, যাতে আপনার আহ, লেখাটা যেন কোনোভাবে থেমে না যায়। এটা কিন্তু একটা রাইটার্স ব্লক বলে। সেই রাইটার্স ব্লকে আপনি যদি পড়ে যান তাহলে কিন্তু আপনি লেখা শেষ করতে পারবেন না। অ্যান্ড এই যে রাইটার্স ব্লক, সেটাতে যদি পড়ে যান তাহলে আসলে কি করবেন, তার বেশ কিছু হেল্প আছে অবশ্যই। সায়েন্টিফিক রাইটার্স ব্লকে যদি পড়ে যান তাহলে বেসিক্যালি আপনাকে এটা চিন্তা করতে হবে যে এটা আপনার একার ক্ষেত্রেই ঘটে না, এটা সবার জন্যই হয়। সো যদি রাইটার্স ব্লকে পড়ে যান এবং লিখতে না পারেন তখন আপনি অন্য কাজ করবেন, ডেটা আপনি সামারাইজ করবেন অথবা ডেটা অর্গানাইজ করবেন। দেন হচ্ছে আপনি যেটা বললাম যে ফিলার থট গুলো লিখে রাখবেন, এবং আপনি জাস্ট এটা যে ফাইনাল ভার্সন এটা ভুলে যাবেন। আপনাকে জাস্ট কোনো কিছু লিখতে হবে সেটাই লিখবেন। এবং আমরা সাধারণত অনেক সময় লিখতে ভয় পাই, কারণ হচ্ছে যে আমাদের মনে হয়, বিশেষ করে আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য যেটা হয় যে লেখার আগে চিন্তা করি যে এটা যদি ঠিক না হয় তাহলে তো মানুষজন হাসবে। এসব এসব কথাবার্তা আমাদের মাথার মধ্যে চলে আসে, দেন দেখা যায় যে সেটা আমাদেরকে লিখতে বাধা দিচ্ছে। সো আরেকটা জিনিস যেটা অনেকে বলে থাকে যে মেক ইউর ওন রুলস।
যে আপনি আসলে কিভাবে লিখবেন সেটার রুল আপনি ক্রিয়েট করবেন। আপনার প্রফেসরও বলে দিবেন, আপনার ল্যাবমেটও বলে দিবেন। আপনি যদি তাদের কথা শুনতে যান তাহলে কিন্তু আপনি লেখাটা শেষ করতে পারবেন না। দেন হচ্ছে অনেক সময় আম স্যাম্পল সেন্টেন্স পাওয়া যায়। আমি আ একটি সোর্স এর কথা বলে দিব। সেটা হচ্ছে যে একাডেমিক ফ্রেজ ব্যাংক। এই একাডেমিক ফ্রেজ ব্যাংকের একটা পিডিএফ অনলাইনে পাওয়া যায়। অথবা ফ্রেজ ব্যাংকটাই আ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে খুব সম্ভবত সেখানে পাওয়া যায়। তো এই একাডেমিক ফ্রেজ ব্যাংক ফলো করে আপনারা এই আ আ যেই কমনলি ইউজড যে ফ্রেজ গুলো সেগুলো ইউজ করতে পারেন এবং এগুলো ইউজ করলে কোন ধরনের প্লাজিয়ারিজম হবে না। আরেকটা যেটা হচ্ছে অনেকে বলে থাকে যে লার্ন টু ইমিটেট। সে অ উম আপনি আপনার ফিল্ডের সবথেকে বেস্ট যে পেপার সেটা আপনি ডাউনলোড করে সেই পেপারটা থেকে ইন্সপিরেশন নিয়ে সেই পেপারে যেভাবে অর্গানাইজ করতে করা আছে বা সেই পেপারে যেভাবে ডেটাকে প্রেজেন্ট করা আছে আপনি চাইলে সেটা কিন্তু কপি করতে পারেন। একটা স্টাইল কপি করা কিন্তু প্লেজারিজম না। প্লেজারিজম হবে যখন আপনি ভার্বাটিম কোনো প্যারাগ্রাফ বা সেন্টেন্সেস কপি করেন অথবা আ আ মানে খুবই লিটল প্যারাফ্রেজ করে দেন হচ্ছে আপনি চালিয়ে দিতে দেন। তখন সেটা কিন্তু আ প্যারা প্যারা আ প্লেজারিজম হবে। বাট আপনি সেখান থেকে স্টাইল যদি কপি করেন তাহলে সেটা প্লেজারিজম হবে না। আপনি যদি স্টাইল থেকে ইন্সপায়ার্ড হন অ্যান্ড দেন সেটা যদি আপনার লেখাকে আরো বেটার করে দেন সেটাকে অবশ্যই প্লেজারিজম বলা হবে না। আর এমনভাবে লিখবেন যেন এটা আপনি আ আপনার বন্ধুকে বুঝাচ্ছেন। এমন কাউকে বুঝাচ্ছেন যে আপনার ফিল্ডের কোনো এক্সপার্ট না। চেষ্টা করেন এমনভাবে সহজ ইংরেজিতে বা সহজ শব্দে সহজ বাক্যে লেখার জন্য। আরেক রাইটার্স ব্লক দূর করার আরেকটা ওয়ে হচ্ছে যে আ ধীরে, ধীরে লেখা, অ 1 প্যারাগ্রাফ এট a টাইম এবং আ ডেডলাইন সেট করে দেওয়া। সো এই জিনিসগুলো যদি করেন অ্যান্ড দেন যদি আপনি co-authors দেরকেও ইনভলভ করেন তাহলে কিন্তু আপনি রাইটার্স ব্লক থেকে আ বেঁচে থাকতে পারেন। আ পরবর্তী এপিসোডে আমি কথা বলব রেফারেন্সেস অ্যান্ড প্লেজারিজম নিয়ে। আ যদি আপনাদের এ পর্যন্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে।